শ্রী অরবিন্দায় নমঃ। শুভ সন্ধ্যা। ডিভাইন আড্ডার আরেকটি নতুন পর্বে আমরা সকলে উপস্থিত হয়েছি। আজকে একটি বিশেষ পর্ব, অন্তরের আলোয় পথ চলা। মাননীয় সুর আসরে আজ শ্রীমতী ডক্টর কৃষ্ণা দাস সেনগুপ্ত মহাশয়া। আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে শ্রীমা ও শ্রী অরবিন্দের দিব্য ভাবধারাকে পাথেয় করে তারা আজীবন পথ চলেছেন তাদের জীবন উপলব্ধি তুলে ধরতে। শ্রী অরবিন্দ সোসাইটির অরো ইউথ আয়োজন করেছে বিশেষ অনলাইন অনুষ্ঠান মাননীয় সু, যেখানে আজ উপস্থিত থাকবেন আমাদের আমন্ত্রিত বক্তা, আমাদের পরম শ্রদ্ধায়া প্রিয় কৃষ্ণাদিকে আমরা ডক্টর কৃষ্ণ দাস সেনগুপ্ত মহাশয়া বলার থেকে কৃষ্ণাদি বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করছি। এবং তার জীবনের যে সাধিকা রূপে, কর্মী রূপে তার জীবন দর্শন, তার জীবন উপলব্ধি আমাদের সকলের সামনে তুলে ধরবেন। আমি আর সময় নষ্ট করছি না, আমি সরাসরি কৃষ্ণাদির কাছে চলে যাচ্ছি। দিদি, আপনি আপনার বক্তব্য শুরু করুন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম শোনা যাচ্ছে দিদি। শুভ সন্ধ্যা। তাকেই আমি মাধব বলি, কখনো বা পরমানন্দ। তাকেই বলি বনমালী, কখনো বা শ্রী অরবিন্দ। তাঁরই পায়ে প্রণাম করি, মালায় গাঁথি দিব্য জীবন। তিনি সবার অতি আপন, হৃদয় মাঝে পরম ধন। শ্রীমা শ্রী অরবিন্দকে প্রণাম জানাই। সোসাইটির সব ভাই বোনদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকের অনুষ্ঠানের জন্যে হোয়াটসঅ্যাপে একটা নোটিশ দেওয়া হয়েছিল। তাতে বক্তার পরিচয়ে লেখা হয়েছে কর্মী ও সাধিকা। সাধিকা অনেক বড় ব্যাপার, অনেকগুলো শিখর অতিক্রম করে তবে সেই অবস্থাটা অ্যাচিভ করা যায়। আমি শুধুই একজন কর্মী, মায়ের কাছে সমর্পণ করে, তাকে স্মরণ করে যতটুকু যা পারি করতে চেষ্টা করি। তাও তো বর্তমানে শুধুই পড়া আর লেখালেখির মধ্যেই সেই চেষ্টা সীমাবদ্ধ। আমার কথা বলার আগে আজকে একটা ব্যাপার হয়েছে। আজ সকালে খবরের কাগজে ছোটদের বিভাগে বিজ্ঞান বিষয়ক একটা লেখায় বাইনারি স্টারের কথা পড়লাম। ১,৫০০ আলোকবর্ষ দূরে এক নেবুলায় দুটি এমন নক্ষত্রের সন্ধান পাওয়া গেছে, মানে আবিষ্কারই করা গেছে, যারা অতি ধীরে পরস্পরকে প্রদক্ষিণ করে চলেছে। ইউনিভার্স টুডে নামক বিজ্ঞান বিষয়ক পত্রিকায় লেখাটা বেরিয়েছিল। তারপর সেখান থেকে কাগজের রিপোর্টার সেটা ছোটদের বিভাগে দিয়েছেন। এটা পড়তে পড়তেই আমার কেমন মনে হলো যে এই যে সম্পর্কের কথা বলা হচ্ছে, সেই সম্পর্কটা কিরকম? এটা কি সাবিত্রী সত্যবানের মতনই সম্পর্ক? কারণ প্রদক্ষিণ করছে দুটি নক্ষত্র পরস্পরকে আকর্ষণ করে। যাই হোক, ওরকম ভেবে রাখলাম। তারপর কাগজ টাগজ তো পড়া হলো, তখন আমি সাবিত্রী পড়তে গেলাম। সাবিত্রী পড়তে গিয়ে দেখলাম, আমি যেখানটা পড়ছি এখন, পরপর পড়ে যাচ্ছি তো, বুক 5 ক্যান্টো 2 সত্যবান সেই অধ্যায়টার নাম। সেখানে শ্রী অরবিন্দ সাবিত্রী সত্যবানের পারস্পরিক সম্বন্ধ বোঝাতে গিয়ে লিখছেন, মানে প্রথম তাদের দেখা হয়েছে যখন, attracted as in heaven, star by star, they wondered at each other and rejoiced. কি আশ্চর্য যে অ্যাট্রাক্টেড অ্যাজ ইন হেভেন, স্বর্গের ভেতরে তারা যেন সেই রকম ভাবে পরস্পরের প্রতি আকর্ষণ অনুভব করছেন, যেরকম স্টার বাই স্টার, নক্ষত্র একটি নক্ষত্র আরেকটি নক্ষত্রের সঙ্গে সাযুজ্য অনুভব করে, এবং তারা পরস্পরের চারদিকে ঘুরছে। সেই নক্ষত্র দুটি কিরকম ভাবে না, দে ইচ আদার অ্যান্ড রিজয়েসড, তারা অত্যন্ত আনন্দিত ভাবে পরস্পরকে
প্রদক্ষিণ করছে। এটা সাবিত্রী এবং সত্যবানের সম্বন্ধে শ্রী অরবিন্দ নিজে লিখছেন। এখন এই যে বাইনারি স্টার, তারা দুজন যখন ক্রান্তদর্শী ঋষি কবি একথা লিখছেন, তখনও তো বাইনারি স্টার আবিষ্কৃতই হয়নি। তাহলে তাহলে কবি তার মানুষ লোকে দেখেছেন এই সত্য, সেখানে ফুটে উঠেছিল। তিনি দেখেছিলেন যে বহু দূরের আকাশে কিভাবে জন্ম নিয়েছে বা জন্ম নিচ্ছে দুটি তারকা, যারা পরস্পরের প্রতি একনিষ্ঠভাবে অন্তরঙ্গ হয়ে পরস্পরকে প্রদক্ষিণ করছে। সেই মেটাফরটা তিনি নিয়ে এসেছেন সাবিত্রী সত্যবানের ক্ষেত্রে। পড়ে খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো। গত বৃহস্পতিবার সন্ধেবেলা অম্লান আমাকে ফোন করে বলল যে রবিবারের ডিভাইনারটায় পরপর ২ সপ্তাহের স্লটে আমাকে নিজের কথা বলার জন্যে। তো আমি ১ম এ রাজি হইনি। আমি আমার কথা আবার কি বলব? আমি কোন রামমোহন রায় না আশা ভোঁসলে যে আমার কথা সবাই শুনবে। কিন্তু ও বলল, "না, না বলুন। বলার তো অনেক কিছুই থাকে। ২ টো পর্বে আপনি বলবেন।" তখন আমি ভাবলাম, ঠিক আছে। ১ম পর্বে প্রস্তুতির কথা, আয়োজনের কথা, ছোট্ট চারাগাছের কথা। আর ২য় পর্বে বৃক্ষটির কথা, প্রসারণের কথা, আকাশ, আলো, মাটি, জল যা কিছু প্রসারণে সাহায্য করেছে তাদের কথা। ঠিক আছে, বলব। তাহলে পরে সে কারণে বলতে গিয়ে দেখলাম আমাকে তো পেছন দিকে দেখতে হবে। পেছনে তাকিয়ে কি দেখলাম, দেখে হতবাক হয়ে গেলাম। জীবনের এই সুদীর্ঘ ভাঙাচোরা উঁচু নিচু ভয়ঙ্কর বিপদসংকুল পথটা কিভাবেই যেন পার হয়ে একেবারে জীবনের উপান্তে এসে পৌঁছে গেছি। মা বলেছেন কখনো পেছনে তাকাবে না, শুধু সামনের দিকে দেখবে। তাই পারতপক্ষে উম এসব কখনো ভাবিনি, পেছন দিকে তাকাইনি। অত স্মৃতিকথা নিয়ে ভাবতাম না। কিন্তু দেখলাম প্রখর তাপে চলতে, চলতে কেবলই ছায়া খুঁজেছি। কখনো পেয়েছি, বেশিরভাগ সময় পাইনি। বাজারিদার যখন নিজের কথা বলেছিলেন মাননীয় শ্রীতে, তখন আমি শুনেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। তখন একটু সাহসও হলো। জবাবটা শোনা হয়নি। আরো উম গোপাল দাও বলেছিলেন, সেটাও শোনা হয়নি। কিন্তু একটু সাহস করে বাজারিদার কথা ভেবে তাহলে নিজের কথা বলতে, আমার কথা বলতে শুরু করলাম। কিন্তু সেটা ভাবতে গিয়ে দেখলাম, এই যে আমি আমার কথা বলবো, সবথেকে স্বার্থপর শব্দই হলো আমি। আর সবথেকে বিপজ্জনক শব্দ হলো আমার। এই আমি আর আমার এই শব্দ দুটোকে তো আমি কোনোভাবেই পাশ কাটিয়ে যেতে পারবো না। পাশ কাটিয়ে যাবার উপায় নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, তিনি কখনো এই দুটো শব্দ উচ্চারণ করতেন না। নিজেকে দেখিয়ে বলতেন এর। কিন্তু এভাবে তো আমরা কথা বলতে পারি না, বললে খুব বাড়াবাড়ি শোনাবে। তাই শ্রীমা ও শ্রী অরবিন্দের কাছে প্রার্থনা করি, যেন বলতে, বলতে আত্মম্ভরিতা, স্বার্থপরতা, অধিকারবোধ আর অহংকারের ছায়া গ্রাস না করে। শুরুটা হয়েছিল খুব ভালোভাবে। ১ম ছবিটা দেখি ৫ বছরের বালিকাটি দাদুর হাত ধরে ভোর ৬টায় ট্রাম লাইন পার হয়ে হাঁটতে, হাঁটতে চলেছে স্কুলে। শ্যামপুকুর স্ট্রিটের সরস্বতী বালিকা বিদ্যালয়ে। জন্মের পরে মেয়েটিকে পরিবারটা গ্রহণ করেছিল খুব সাদরে, খুব ভালোবেসে। কারণ এই পরিবারে মেয়ে বাঁচত না। আগের জেনারেশনে মেয়ে বাঁচেনি, আর পরের জেনারেশনেও পরে দেখা গেল মেয়ে হয়নি। অবশ্য তখন সেটা জানা যায়নি। যাই হোক, তাই সবাই চেয়েছিল একটি কন্যা আসুক ও বাঁচুক। ঠিক আছে, ভালোই সাদরে গ্রহণ করেছে, ভালোভাবেই চলল জীবন। পড়াশুনো, গান বাজনা, খেলাধুলো। তবে নিয়ম শৃঙ্খলাটা খুব বেশি ছিল। পড়াশুনোয় মোটামুটি রকমের ভালো, আর সাধারণ বোধবুদ্ধিতে খুব বেশি রকমের কমের দিকেই ছিলাম।
কারণ 2 তে যখন পড়ি, একদিন বাড়ি এলাম। আমার কাছে কিচ্ছু নেই। যে আমাকে আনতে গিয়েছিল স্কুল থেকে, সে বকতে, বকতে নিয়ে এলো। আমার বই, খাতা, স্কেল, পেন্সিল, রবার, জুতো, মোজা, টিফিন কৌটো, এমনকি মাথার দুদিকে বাঁধা 2 টো লাল ফিতে কিচ্ছু নেই। কি যে হয়েছে কি জানি? আমি কাঁদতে, কাঁদতে বাড়ি এলাম। আমার কান্না দেখে আর কেউ আমাকে বকেনি। আমি আজও ভেবে পাই না, কিভাবে সবকিছু আমি হারিয়ে ফেলেছিলাম। আমাদের পরিবার এরপর শ্যামবাজার থেকে চলে এলো দমদম মতিঝিলে। সেখানকার স্কুলে ভর্তি হলাম, গানের স্কুলে ভর্তি হলাম। তার আগে থেকেই আমার দাদু গান শেখাতেন বাড়িতে নিজেই। গানের স্কুলে মাস্টারমশাই হিসেবে পেলাম রামকুমার চট্টোপাধ্যায়কে। আরো পেলাম পূর্বাচল মণিমেলাকে। আমরা 2 ভাই বোন মণিমেলায় যাওয়া শুরু করলাম। এই মণিমেলা আমাকে অনেক কিছু দিয়েছে। পুরো সংস্কৃতি মনস্ক করে গড়ে তুলেছিল। তো আগে তো হারিয়ে ফেলেছিলাম সবকিছু স্কুলে। আবার এখানে এসে মণিমেলার মাঠেই হারিয়ে ফেললাম সোনার চুড়ি। তারপর কলেজে হারিয়ে ফেললাম সোনার আংটি। তাই জন্যে পারতপক্ষে এখন আর ওসব কিছুই পড়ি-টরি না। যা হোক, এইভাবে ৯ বছর বয়স হলো। ক্লাস 5 এ উঠলাম। ভালো রেজাল্টও হঠাৎ তখন জানা গেল আমি এতদিন যা কিছু পড়েছি, মানে সিলেবাসের পড়ার বাইরেও পড়েছি, নিয়মিত অনেক বই ইচ্ছে মতো পড়তাম। বাড়িতে আসতো শুকতারা, শিশুসাথী, তাছাড়াও প্রতি বছর জন্মদিনে, পুজোয় উপহার পাওয়া বই, এছাড়া বাড়ির বই, রবীন্দ্র রচনাবলী, দেশ পত্রিকা যা পেতাম গোগ্রাসে গিলতাম। তো জানা গেল এই সবটা পড়াশোনা আমি করেছি একটা মাত্র ঝাপসা, ঝাপসা চোখে। আমি এতটাই বোকা ছিলাম, নিজের ভেতরেই মগ্ন থাকতাম। আমি যে কম দেখি সেটা বুঝতেই পারিনি। আমাকে যে ব্ল্যাকবোর্ডের কাছে গিয়ে তার লেখাগুলো পড়তে হয়, অন্যেরা তা পড়ে না, আমি সেটাও বুঝিনি। তারপর পাড়ার ডাক্তার, তারপর বড় ডাক্তার, তারপর আরো বড় বিশেষজ্ঞ চোখের ডাক্তার, সবাইকে দেখানো হলো। ডান চোখে কোনো ভিশনই নেই। কোনো ইনফেকশন হয়ে রেটিনা ডিট্যাচড হয়ে গেছে। বাঁ চোখের পাওয়ার তখনই দেখা গেল -5। পরে সেই পাওয়ারটা বাড়তে, বাড়তে -10 এ পৌঁছে গিয়েছিল। যা হোক, চশমা তো হলো ওই -5 দিয়ে। কিন্তু আমার নিজস্ব জগৎ থেকে আমি অনেক দূরে চলে গেলাম। বন্ধ হলো পড়াশুনো, গান বাজনা, খেলাধুলো, ছবি আঁকা, এমনকি খালি পায়ে হাঁটাও। ১০০টা ইনজেকশন নিতে হলো। প্রত্যেকদিন একটা করে। তখন তখন শুধু বাবার আঁকা ছবি রং করি। আমার বাবা খুব ভালো ছবি আঁকতেন। আমাকে ছবি এঁকে দিয়ে যেতেন। আমি সেগুলো রং করতাম। আর পেশেন্স খেলি। তাসের খেলা। একা, একা খেলা যায়। আমার বাবাই আমাকে খেলাটা শিখিয়েছিলেন। বলেছিলেন তখনই, জীবনে যাই ঘটুক, হ্যাভ পেশেন্স। কখনো ধৈর্য হারাবে না। এই খেলাটা মন দিয়ে খেললে ধৈর্য বাড়বে। বহুদিন পরে পন্ডিচেরির সঙ্গে যুক্ত হয়ে দেখলাম শ্রীমা এই শিক্ষা দিয়েছেন। কি জানি আমার বাবা কোত্থেকে জেনেছিলেন, কারণ তিনি অল্প বয়সে পাঠমন্দিরে যেতেন। বাবার কাছে মা ও শ্রী অরবিন্দের আকাশি রঙের মেটালের তৈরি সিম্বল ছিল, যা পরে আমার সম্পত্তি হয়। যাই হোক, এইভাবে ৬ মাস কাটলো। ১০০টা ইনজেকশনও শেষ হয়ে গেছে ততদিনে। আমি শুধু পেশেন্স খেলি, একটু, একটু পুতুল খেলি আর বাড়িতেই থাকি। তারপর আবার চোখ পরীক্ষা করে দেখা গেল একটু ভিশন ফিরেছে, তবে পেরিফেরাল। কেবল রাত না দিন সেটুকুই বুঝতে পারি। এখনো সেটুকুই আছে। ডান চোখে পুরো অন্ধকার। সেন্ট্রাল ভিশন ডাক্তাররা বললেন কোনোদিনই ফিরবে না। বাঁ চোখে অবশ্য ইনফেকশনটা ছড়ায়নি। অতএব তখন তাঁরা বললেন দিনের বেলা পড়তে পারি, কিন্তু গান বাজনা, খেলাধুলো এসব চলবে না। আমার বছর নষ্ট হলো না। ৬ মাস পরে পরীক্ষা দিলাম। রেজাল্ট মোটামুটি ভালোই হলো। এরপর ডাক্তাররা বললেন যে সবসময় শুধু সবুজ দেখবে।
আমার জন্যই আমার বাবা বদলি নিয়ে কার্শিয়াঙে চলে এলেন। সেখানে সেন্ট জোসেফ স্কুলে ভর্তি হলাম। কদিন পরে আবার টাইফয়েড হলো। ১.৫ মাস ভুগে সেরে উঠলাম। ওখানে ৩ বছর ছিলাম। তারপরে এখানে শিলিগুড়িতে বাবা পোস্টেড হলেন। এখানকার গ্রাম্য একটা স্কুলে ভর্তি হলাম। আমি মণিমেলা থেকেই নাটক করতাম। মানে আমাকে নেওয়া হতো নাটকে। প্রতিটি স্কুলেও করেছি। ইংরেজি নাটক, বাংলা নাটক, কলেজেও করেছি, বড় স্টেজে করেছি। তারপর আকাশবাণী শিলিগুড়ি রেডিও স্টেশনে নিয়মিত নাট্যশিল্পী ও টকার ছিলাম। তখন নিজে নিজেই একটু একটু করে রবীন্দ্রসঙ্গীত করতাম। সেরকম একটা ডাক্তারের অনুমতিও পেয়েছিলাম। ছোট থেকেই ভগবানের কথা শুনতে ভালো লাগতো। মতিঝিলে থাকার সময় প্রায়ই যেতাম দক্ষিণেশ্বরে, বেলুড় মঠে। আমরা ২ ভাই বোন আমাদের ঠাকুমা দাদুর সঙ্গেই যেতাম। তবে বাড়িতে দীক্ষা নেওয়ার কোনো প্রথা ছিল না। আমার মা, বাবা, দাদু, ঠাকুমা, কাকা সকলেই অবসর সময় বই পড়তেন। আমার কাকার লেখালেখির অভ্যেস ছিল। পরবর্তীকালে প্রচুর বিখ্যাত ইংরেজি উপন্যাস অনুবাদ করেন। ক্রিস্টোফার ইশারুডের 'রামকৃষ্ণ অ্যান্ড হিজ ডিসাইপলস' বইটা এবং স্বামী বিদ্যাত্মানন্দজির ইংরেজিতে লেখা বই 'ইউরোপে বিবেকানন্দ'ও তিনি অনুবাদ করেছিলেন। 'প্যাসেজ টু ইন্ডিয়া', 'ফ্রিডম অ্যাট মিডনাইট', 'বিয়ন্ড লাভ' এসব ডমিনিক লাপিয়ারের এসব বই কাকার অনুবাদ করেন তিনি। সেগুলো আমি পড়তাম। তার নাম ছিল রবিশেখর সেনগুপ্ত। সামনে ৩রা আষাঢ় কাকার অনুদিত 'রামকৃষ্ণ ও তাঁর শিষ্যগণ' বইটির নতুন সংশোধিত সংস্করণ প্রকাশিত হবে রামকৃষ্ণ মিশন থেকে। যদিও তিনি এখন আর নেই। পড়াশোনার একটা ধারা আমাদের বাড়িতে ছিলই। সন্ধ্যাবেলায় মা রামায়ণ মহাভারতের পুরাণের গল্প বলতেন। এরপর অধ্যাত্ম ভাবনার মধ্যে এলাম কখন না কার্শিয়াঙে। যখন ক্লাস 8 এ পড়ি, তখন আমার মার সঙ্গে একজন বৃদ্ধা মহিলার আলাপ হয়। তিনি সাংখ্য ধর্মাবলম্বী ছিলেন। প্রত্যেক শুক্রবার তাঁদের বাড়িতে পাঠ ও আলোচনা হতো। তিনি একলাই থাকতেন। সাংখ্য দর্শনের বই পড়া হতো। কোনো মূর্তি পুজো তাঁরা করতেন না। একটা বড় ফুলদানিতে ফুল সাজানো থাকতো আর তার চারদিকে ফুল পাতা দিয়ে আলপনা দেওয়া থাকতো। অনেকটা আমাদের সমাধিতে যেরম দেওয়া থাকে সেরকমই। ধূপ জ্বলতো। কোনো ছবি-টবি থাকতো না। আমি মার সঙ্গে যেতাম। তো রিডিং ভালো পড়তে পারতাম বলে উনি আমাকে সবসময় রিডিং পড়তে বলতেন। সে বইটা আমি বই যে বই থেকে পড়তে দিতেন আমি পড়তাম। তারপরে উনি সেগুলোর উপরে আলোচনা করতেন। কি যে ভালো লাগতো কি বলবো? সে আসরটা কিন্তু ছিল শুধুই মহিলাদের। আর একটু দূরে একটা গুহার মধ্যে তাদের ধ্যান কেন্দ্রও ছিল। তবে সেখানে কখনো আমি যাইনি। কার্শিয়াং স্টেশনের পাশের রাস্তায় বেদান্ত আশ্রম ছিল। শ্রী শ্রী মা সারদামণির জন্মতিথিতে সেখানে একজন নিয়ে গিয়েছিলেন গান গাইতে। এখন সেই ছোট্ট আশ্রম কি বিরাট হয়ে গেছে। যখন শিলিগুড়িতে ক্লাস 10 এ পড়ি, তখন বাড়িতে সাপ্তাহিক অমৃত পত্রিকা রাখা হতো। তাতে শ্রী মার কিছু চিঠি ও বক্তব্য বেশ কয়েক সপ্তাহ ধরে প্রকাশিত হয়েছিল। আমি তো পড়তামই, খুব ভালো লাগতো। তবে এখন আমার মনে নেই সেই চিঠি কাকে লেখা, অথবা এমনও হতে পারে ধ্যান ও প্রার্থনার কোনো লেখা। শ্রীমায়ের একটা জাপানে বাস করার সময়ের ছবিও প্রতিটি লেখার সঙ্গেই ছাপা থাকতো। সেই ছবি দেখে আমার ১ম যেটা মনে হয়েছিল, ইনি কি ভীষণ সুন্দরী। তবে তখন ভাবতাম মেমসাহেব তো, তাই এত সুন্দর। আর তুলনা করতাম আমার মার সঙ্গে। কারণ আমার নিজের মা খুব রূপসী ছিলেন। আমি ভাবতাম এই লেখিকা তো বিদেশিনী, তাই এত সুন্দর। আর আমার মা এদেশে জন্মেও মেমসাহেবদের মতোই সুন্দর। আমার মাই ১ম অধ্যাত্মবোধ সম্পর্কে আমায় সচেতন করেন। লেখালেখির ব্যাপারেও প্রেরণা মায়ের কাছেই পাই। আমাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য ছিল খুবই কম। তাই মাই ছিলেন আমার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। একদম শিশুকাল থেকে মা আমাকে রোজ বলতেন, মানে প্রায় রোজই বলতেন, যতই অসুখ করুক, চোখ খারাপ হোক, কিন্তু তোমাকে যেভাবেই হোক
MA পাস করতেই হবে। তবে পড়াশোনায় আমার কি যে বাধা ছিল, কিন্তু ভগবান ঠিক হাত ধরে পার করে দিয়েছেন। স্কুল ফাইনাল পরীক্ষা খুব ভালো দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট এলো না, উইথহেল্ড হয়ে গেল। কেন? ইংরেজির কপিই নাকি হারিয়ে গিয়েছিল। কিচ্ছু করা গেল না। দিন 15 পরে রেজাল্ট যখন এলো, তখন দেখলাম ইংরেজিতে জাস্ট পাস মার্ক দিয়ে পাশ করিয়ে দিয়েছে। আর অসুখের কথা কি বলবো? প্রি ইউনিভার্সিটি পরীক্ষা তার পরের বছরেই যখন দিতে শুরু করলাম, দিতেই হলো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। ডাক্তারবাবু বললেন কালকেই অপারেশন করতে হবে। আমি কান্নাকাটি করাতে ঠিক হলো, ঠিক আছে, পরীক্ষা শেষ হলে তারপরে অপারেশন হবে, ততদিন সলিড কিছু খাওয়া চলবে না। সেভাবেই ওষুধ খেয়ে আর ডাবের জল খেয়ে পরীক্ষা দিলাম, কিন্তু ব্যথাটাও সেরে গেল। সে অপারেশন আজও হয়নি। বিয়ে পরীক্ষা দেওয়ার আগে আবার অসুখে পড়লাম। 1 মাস 1.5 মাস ভুগে ওষুধ খেতেই পরীক্ষা দিলাম। সারা জীবনই লেখাপড়ায় প্রতিবন্ধকতার সামনে এসে দাঁড়িয়েছি। MA পরীক্ষার অনেক আগে থেকেই শুরু হলো নকশাল আন্দোলন। এখানে শিলিগুড়িতে CPM ও নকশালদের মধ্যে শুরু হলো খুনের রাজনীতি। আমার ভাইটি কলেজে CPM করত, কলেজ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিল। তার তখন খুবই ভয়ঙ্কর অবস্থা, কারণ প্রায় প্রতিদিনই নকশালদের হাতে কেউ না কেউ খুন হচ্ছে। আমার বাবাও তখন বোকারো স্টিল সিটিতে ট্রান্সফার হয়ে চলে গেছেন। তখন ভাইটি লুকিয়ে পার্টি কমিউনে চলে গেল। আমি মাকে সামলাবো না ভাইকে দেখবো, সেই দুঃসময় যে কিভাবে কাটিয়েছি। MA পরীক্ষা পিছিয়ে গেল। আমি মাকে নিয়ে কলকাতা চলে গেলাম। সেবার MA পার্ট 2 পরীক্ষা 7 বার পিছিয়েছিল। তারপর হঠাৎ খবর পেলাম 3 দিন বাদে পরীক্ষা হবে। আমি তো তখন ইউনিভার্সিটিতে হোস্টেলে থাকতাম। খবর পেয়ে বোকারো থেকে অসুস্থ অবস্থাতেই একলা হোস্টেলে চলে এলাম। পরীক্ষা তো শুরু হলো। হঠাৎ 7th পেপার পরীক্ষা ভন্ডুল হয়ে গেল। আবার 1 মাস বাদে ডেট দিল। এবার হলো কি, বাংলাদেশ যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। বাংলাদেশ যুদ্ধের জন্য পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাসে আর্মি রিকুইজিশন হয়ে গেল। হস্টেলের মেয়েরা বাড়ি চলে গেল। আমার বাড়ি তো অনেক দূরে। 3 বার ট্রেন, 1 বার গঙ্গার স্টিমার সব পাল্টে যেতে হবে। তাই আমি যেতে পারলাম না। হোস্টেলের মেসিংও বন্ধ হয়ে গেল। আমাদের বিশাল 3 তলা বিল্ডিং। আমরা মাত্র 3-4 জন মেয়ে ছিলাম। খাবারও পাই না। দুপুরবেলা একসঙ্গে বেরিয়ে ক্যাম্পাসের বাইরে একটা অত্যন্ত নিম্নমানের হোটেলে ভাত খেতে যেতাম। আর রাতের বেলা পাউরুটি। হাতের টাকাও ফুরিয়ে গেল। বাড়ি থেকে টাকা পাঠাবারও উপায় ছিল না, কারণ কোনো ডাকই আসতো না। বাড়ির চিঠিও পেতাম না। একটা মেয়ের কাছ থেকে 30 টাকা ধার করে কোনো রকমে চালালাম। তারপর কোনোভাবে পরীক্ষাটা দিয়ে বাড়ি ফিরতে গিয়ে দেখলাম যে ফারাক্কায় ব্রিজ হয়ে গেছে। সরাসরি ট্রেনেই গঙ্গা পেরিয়ে চলে গেলাম বর্ধমান স্টেশন। আর স্টিমারে চাপতে হয়নি। বোকারোর বাড়ি গিয়ে বসে থাকতে ভালো লাগতো না। কিছু একটা পড়বো, কিছু একটা করব। সেখানে পত্রপত্রিকাও আসে না। বাড়ির বই তো পড়ে মুখস্থ হয়ে গেল। তখন দেখলাম যে একজন একটা কোয়ার্টারে একজন পাঞ্জাবি আন্টি থাকেন। তারা বাড়িতে উর্দু ভাষায় কথা বলেন। রাওয়ালপিন্ডির লোক। তো আমি কিছু শিখতে চাই শুনে উনি বললেন, যে তুমি উর্দু শেখো। উর্দু শিখতে শুরু করলাম। চেয়েছিলাম রাশিয়ান শিখতে। রাশিয়ান ক্লাব যেখানে ক্লাস হতো, আসলে বোকারো স্টিল সিটিটা তো রাশিয়ান কোলাবোরেশনে তৈরি। সেজন্য রাশিয়ানদের নিজস্ব ক্লাব ছিল এবং সেখানে রাশিয়ান ভাষা রেগুলার শেখানো হতো। কিন্তু সেই সেক্টরটা অনেক দূরে। আর অনেক 7টার পরে রাত্তিরে শেখানো হতো। এই অগত্যা উর্দুই সই। পড়তে, লিখতে, বুঝতে, বলতে খুব যত্ন করে শিখতে লাগলাম। যারা শেখাতেন সেই আঙ্কেল ও আন্টি খুব যত্ন করেই শেখাতেন। কিন্তু পরে আমার হাতের লেখাও বেশ ভালো হয়ে গিয়েছিল উর্দু। কিন্তু পরে কি হলো? অন্য সংসারে গিয়ে আর চর্চা রাখতে পারলাম না। সে সময়ের অত যত্নের শেখা আজ দাঁড়িয়েছে শুধু নামসইতে। অতএব আমি
বলতে পারি ওইটুকুই স্বাক্ষর। তখন তো বেশ কিছু উর্দু শায়েরি বাংলা কাব্যছন্দে অনুবাদও করেছিলাম। এখন কোথাও উর্দুতে কিছু লেখা দেখলে এক একটা অক্ষর চিনতে পারি, হঠাৎ একটা শব্দ পড়তেও পারি। বইগুলো সব যত্ন করে রেখে দিয়েছি, কি জানি পরের জন্মে কাজে লাগতেও পারে। একটা কথা তো ছোট থেকেই শুনেছি, জীবনের ধন কিছুই যায় না খালি। এবারে একটা কথা বলি, আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা। যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের এক্সকারশনে নিয়ে গিয়েছিল লখনৌ, দিল্লি, আগ্রা, ফতেপুর সিকরি। সেই সময় আমি আগে ছোটবেলায় তাজমহলের ছবি দেখেছিলাম ইতিহাস বইতে। সে খুব একটা ভালো ছবি ছিল না। আর তখন তো আমরা এত সিনেমা-টিনেমা দেখতাম না। যা দেখতাম তাও বাংলায়। তো স্পষ্ট কোনো রঙিন তাজমহলের ছবি আমি কখনো দেখিইনি। আমাদের ট্যুরের বেশ আগে একদিন স্বপ্ন দেখলাম তাজমহল। খুবই স্পষ্টভাবে নীল আকাশের নিচে ধবধবে সাদা তাজমহল। কি যে সুন্দর! অনেকক্ষণ ধরে দেখলাম। পরে যখন সত্যিই সেখানে গেলাম, দেখলাম অবিকল আমার স্বপ্নের মতো। তখন আমি ভাবলাম আমি কি করে স্বপ্নটা আগেই দেখে ফেলেছিলাম। আবার অনেক, অনেক বছর পরে একবার পন্ডিচেরি যাচ্ছিলাম। তো পন্ডিচেরি যাওয়ার পথে আমরা রামেশ্বরম গিয়েছিলাম। পথে পড়েছিল পাম্বান রেল সেতু। বঙ্গোপসাগরের ওপর দিয়ে সেতু। তার দুদিকে কিন্তু সেতুটার রেল ব্রিজে দুদিকে কোনো স্টিলের স্ট্রাকচার ছিল না। হুম? সরাসরি সেতুটা সোজা চলে গেছে রামেশ্বরম দ্বীপে। আর সেই সমুদ্রের ঢেউ যেন ছিটকে আসছে এরকম মনে হচ্ছিল। সেই ছবিটাও সেই স্বপ্নে আমি দেখেছিলাম অনেকদিন আগে। আমি পাম্বানের নামই শুনিনি তার আগে। তার ছবি দেখা তো দূরের কথা। কিছুই জানতাম না। কিন্তু আমি যখন সত্যিকারের সেতুটা দেখলাম, তখন দেখলাম আরে! এ তো আমি এই সেতুকেই তো স্বপ্নে দেখেছি। আমার সেই স্বপ্নটা মিলে গেল। আরেকবার যেটা স্বপ্ন দেখলাম সেটা আর মেলেনি। স্বপ্নে লন্ডন শহর দেখেছিলাম। কিন্তু সেটা আর মেলেনি। তবে স্বপ্নে অনেক অভিজ্ঞতা পেয়েছি। অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। সেগুলো বুঝতে পারতাম না। পন্ডিচেরিতে নীরোদ্দাকে জিজ্ঞেস করলে নীরোদ্দা খালি বলতেন, "সব অরিন্দমকে বলবে। তোমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। তুমি গিয়ে অরিন্দমকে সব বলবে, ওই বুঝিয়ে দেবে।" অরিন্দম দাকে বললে তিনি খুব মন দিয়ে শুনতেন। তারপর বুঝিয়ে দিতেন, কেন অমন দেখলাম। নীরোদ্দা আমার সঙ্গে অরিন্দম দারও যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। এমপি পণ্ডিতজিরও যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। তখন আমি তখন আমি আমার পিএইচডি পেপারটা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। পন্ডিচেরিতে দুবেলা করে গিয়ে লাইব্রেরি ওয়ার্ক করতাম। তো নীরোদ্দা জানতেন সেটা। উনি আমাকে একদিন বললেন, "তোমাকে আমি এমপি পণ্ডিতের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। তুমি তার কাছে পড়তে যেও।" তারপর আমি এমপি পণ্ডিতের কাছে পড়তে যেতাম। ৫ দিন উনি আমায় সময় দিয়েছিলেন। সকাল ৯টা থেকে পড়তাম। অনেকক্ষণ পড়াতেন। কিন্তু এত শান্ত মানুষ, এত শান্তভাবে কি যে সুন্দর করে বুঝিয়ে দিতেন। পাশেই একটা ওর বারান্দায় বসে পড়াতেন। পাশেই একটা উম গণেশজির বেশ সুন্দর মূর্তি টেবিলের উপর রাখা থাকতো। ফুলের মালা দিয়ে সাজানো, সামনে ফুল দেওয়া। আমিও একটু ফুল কিনে নিয়ে গিয়ে দিতাম সেখানে। এত ভালো লাগতো। তারপরেও অনেকদিন পরেও যখনই অন্য কোনো সেমিনারে দেখা হতো আমাদের ইউনিভার্সিটির ওখানে পন্ডিচেরি ইউনিভার্সিটির সেমিনারেও পরপর আমি গেছি। ওখানে রিফ্রেশার কোর্স করেছি। তো তখনও উনি কি সুন্দর করে চিনতে পারতেন। আবার এসে কথা বলতেন। খুবই ভালো লাগতো। তো এভাবেই চলল জীবনটা। চারাগাছের চারদিকে বেড়া দেওয়া থাকে। যাতে সে সব প্রতিবন্ধকতা কাটিয়ে
বড় হতে পারি। আমার চারদিকেও বেড়া দেওয়া ছিল। আমার বাবার দেওয়া মন্ত্র, হ্যাভ পেশেন্স, আর এক প্রবল অসুস্থতার সময়ে আমার কাকার দেওয়া মন্ত্র, হ্যাভ ফেথ অন গড। আমার অনেক সৌভাগ্য যে আমি নিরুদ্দা, অরিন্দমদা, এমপি পণ্ডিতের সাহায্য পেয়েছি। এছাড়াও পেয়েছি ওখানকার আশ্রমাইট নন্দিতাদিকে পেয়েছি, ডালিয়া সরকারকে পেয়েছি। সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হয়েছে। এর পরের দিন তাদের নিয়ে কথা করব পরের সপ্তাহে। তাদের দেওয়া, সকলের দেওয়া মন্ত্র আমি জপ করতে এগিয়েছি। শ্রী অরবিন্দের আশিস নিয়ে আবার নতুন করে পড়াশুনোর জগতে ঢুকেছি। মা আমাকে নিয়ে গেছেন পন্ডিচেরিতে। একটা ছোট্ট আমার লেখা কবিতা দিয়ে শেষ করছি। হাত বাড়ালেই লাল গোলাপ, পা বাড়ালেই পাবই দিশা, সেই আশাতেই জনম জনম যুগ যুগান্ত কাটিয়ে আসা। এবার কপাল পাথর চাপা, আগামীবার সোনার চাঁদ, সেই আশাতেই পার হয়ে যায় দুঃসময়ের গহীন ফাঁদ। এবার শুধু হাল চালানো, সোনার ফসল আগামীবার, যুগলবন্দি বাজবে বলে এবার শুধুই বাঁধছি তার। মা শ্রী অরবিন্দকে প্রণাম করে সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করলাম। এরপর আমাদের সংস্কৃতিমূলক অনুষ্ঠান শুরু হবে। নমস্কার। ধন্যবাদ দিদি, মুগ্ধ হয়ে শুনছিলাম। আমরা উম পরবর্তী দিনে আপনার আরো বাকি কিছু কথা শুনবো বলে অধীর আগ্রহে থাকছি। চলে যাচ্ছি আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বলবো যে দিদি যে এতক্ষণ তার জীবনের মূল্যবান সব কথা বললো, বা তার জীবনে যা ঘটেছে, তার জীবনের অভিজ্ঞতা, কিভাবে ধাপে ধাপে তার জীবন এগিয়ে এসেছে, এই সবকিছুর সাথে আমরা কিন্তু অনেক কিছু নিজেদের জীবনের সাথে রিলেট করতে পারি। তা দিদির সাথে এখনো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে দুজনের নাম রয়েছে। তা দুজনের গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। তার আগে একটু সময় আমি আহ রাখছি। কেউ যদি দিদির সাথে কিছু কথা বলে বা এই বিষয়ে কিছু জানতে চায় আরো বিশেষভাবে, তাহলে তারা এগিয়ে আসতে পারেন। বলছিলাম যে দিদি, এবার কপাল পাথর চাপা কেন? হ্যাঁ, কাকে বলছেন দিদি? হ্যাঁ, কে আমি বললে? আমি বলছি আচ্ছা কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, স্নিগ্ধা। হ্যাঁ, হ্যাঁ, যে পাথর এবার কপাল চাপা। পাথর চাপা কেন, এটা ফ্রাস্ট্রেশন থেকে বলছেন কেন? ছোটবেলা থেকে এত প্রতিবন্ধকতার ভেতর দিয়ে এগোতে হয়েছে, কোনোবারেই আমি সব কথা তো বলা, সত্যি কথা যায়, দেখো সব কথা তো বলা যায় না, আরো অনেক কিছু আছে, যে সেই সব ঠেলে ঠেলে এগোতে মানে এক সময় ক্লান্ত হয়ে পড়েছি, তাই বললাম। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, না হলে এটাই তো জীবন। না হলে খারাপটা না থাকলে তো ভালোটাকে বোঝা যাবে না ভালো করে। এখন সেই খারাপটা যদি খুব বেশি বেশি হয়ে যায় তখন মুশকিল হয়ে যায়, এই আর কি। এখনো পর্যন্ত এই যে আমি কথা বলছি, গত 3 বছর আমি কথাই বলিনি, কারণ সেখানেও শারীরিক অসুস্থতা এত বড় প্রতিবন্ধকতা তৈরি করেছিল যে আমি সবকিছু, সমস্ত লেখা পড়া বলা সবকিছুর বাইরে চলে গিয়েছিলাম। সেজন্যই বলছি, আবার মাই আমাকে ফিরিয়ে এনেছেন। ঠিক আছে, ওই আর কি। আচ্ছা, বেশ। দিদির সাথে কথা আমরা বললাম। আমি তাহলে এখন চলে যাই। সাংস্কৃতিক অনুষ্ঠানে দুজনের নাম আমার কাছে আছে, শুক্তারাদি এবং শুক্তারাদির নাম রয়েছে
কাজল হ্যাঁ, আর কাজল কাজল ব্যানার্জি, হ্যাঁ কাজল দির নাম রয়েছে। আমি শুক্তারাদিকে বলবো তার নির্দিষ্ট গান শুরু করার জন্য। দিদি শুরু করুন। আচ্ছা। হুম। পরম প্রভু শ্রী অরবিন্দ দিব্যজননী মায়ের রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা সব জানাই। দিদির পাঠ, দিদির নিজের জীবনের যে কথা আমরা শুনলাম, এর কোনো তুলনা হয় না। এত সুন্দর করে দিদি বলেন, সবসময় খুব ভালো লাগে। আমি একটি মাতৃসঙ্গীত শোনাচ্ছি। মা মম হৃদয় গভীরে মাগো তব শিখা জালি মম গোমধুর গভীরে মাগো তব শিখা জালি ফুলে গন্ধে ভরেছি মাগো ফুলে গন্ধে ভরেছি মাগো হৃদয়ের খানি মম হৃদয় গভীরে মাগো তব শিখা জালি গেথেছি মম হৃদয় হার পরাতে মাগো গলে তোমার গেথেছি মাগো হৃদয় হার পরাতে মাগো গলে তোমার এনেছি মম জীবন সার সপিতে মাগো পায়ে তোমার প্রেম ভক্তি পরাভার প্রেম ভক্তি পরাভার দিয়ে পুজিব প্রতিমা মার মম হৃদয় গভীরে মাগো তব শিখা জালি ফুলে গন্ধে ভরেছি মাগো ফুলে গন্ধে ভরেছি মাগো হৃদয়ের ঘোখানি মম হৃদয় গভীরে মাগো তব শিখা জালি গেথেছি মম হৃদয় হার পরাতে মাগো গলে তোমার এনেছি মম জীবন সার সপিতে মাগো পায়ে তোমার প্রেম ভক্তি পরাভার দিয়ে পুজিব প্রতিমা মার মম হৃদয় গভীরে মাগো তব শিখা জালি। জয় মা, জয় প্রভু।
খুব সুন্দর দিদি। আ আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠানে। শুক্তাদির গানের পরে আমরা চলে যাচ্ছি উম কাজলদির কাছে। ওম শ্রী অরবিন্দ মীরা। আমি একটি গোবিন্দর মীরার ভজন গাইছি। कब हो मिले पिया मेरा गोविंदा, कब हो मिले पिया मेरा। चरण कमल को हंस कर देखो, चरण कमल को हंस कर देखो, राखो नैन मेरा, राखो नैन मेरा। निरखन के मोहे जब थनेरो, निरखन के मोहे जब थनेरो, तब देखो मुख तेरा गोविंदा, कब हो मिले पिया मेरा गोविंदा, कब हो मिले पिया मेरा। व्याकुल प्राण धरत नहीं धीरज, व्याकुल प्राण धरत नहीं धीरज, मिले तो मीत सवेरा सवेरा, मिले तो मीत सवेरा सवेरा। मीरा कहे प्रभु गिरधर नागर, मीरा कहे प्रभु गिरधर नागर, ताप तपना बहु तेरा गोविंदा, कब हो मिले पिया मेरा गोविंदा, कब हो मिले पिया मेरा। व्याकुल प्राण धरत नहीं धीरज, व्याकुल प्राण धरत नहीं धीरज, मिले तो मीत सवेरा सवेरा, मिले तो मीत सवेरा सवेरा। मीरा कहे प्रभु गिरधर नागर, मीरा कहे प्रभु गिरधर नागर, ताप तपन बहु तेरा गोविंदा, कब हो मिले पिया मेरा। चरण कमल को हंस कर देखो, चरण कमल को हंस कर देखो, राख नैन मेरा, राखो नैन मेरा। निरधन के मोहे जब थनेरो, कब
कब देखो मुख तेरा गोविंदा, कब हो मिले पिया मेरा गोविंदा, कब हो मिले पिया मेरा गोविंदा, कब हो मिले पिया मेरा। जय माँ। খুব সুন্দর দিদি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের মাননীয় সুর অনুষ্ঠান পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে দুজনেরই নাম আমার কাছে এসেছিল। তো সব সূচি অনুসারে পুরোটাই আমরা এখন সম্পন্ন করেছি, কিন্তু সময় এখনো আমাদের হাতে কিছুটা বাকি। তো আমি অনুষ্ঠান শেষ করার আগে আমি বলবো যে কারোর যদি কিছু বক্তব্য থাকে বা কিছু বলার থাকে, বা কেউ যদি কোনো সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান করতে চায়, তাহলে অবশ্যই স্বাগত। জয়ন্তিকা দি, অনেকদিন কথা শুনি না, দিদি রয়েছেন। আপনারা কেউ যদি কিছু বলেন, অর্চনা দি রয়েছেন, আমাদের আজকে নজরুল জয়ন্তীর অনুষ্ঠান, কেউ কিছু বলা যেতে পারে। আহ, সামনেই রয়েছে, আমরা কেবল পার করে আসলাম রবীন্দ্র জয়ন্তী। এই সমস্ত কিছুকে কেন্দ্র করে যদি কেউ কিছু বলতে চায় সময় মধ্যে, তাহলে অবশ্যই তাকে স্বাগত জানাচ্ছি। নয়তো আমি অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ করব। আজকে কি নজরুল জয়ন্তী হলো? আমি তো ঠিক জানি না এটা। না তো নজরুলের গান করতাম। হ্যালো, হ্যাঁ, আজকে নজরুল, আমি তো এটা জানি না। আমি জেনে নজরুল, যাই হোক, আমার একটা ভুল হয়ে গেছে, আমি ক্ষমা না ঠিক প্রার্থী। আছে। আমরা আমরা আহ, সামনের দিনেও এটাকে পালন করতে পারি, এতে কোনো আচ্ছা, অসুবিধে আচ্ছা, নেই। আচ্ছা। কারণ এখনো তো তাদেরকে স্মরণ, 26 26 তারিখ তো নজরুল জন্মজয়ন্তী, 26শে মে। আমি এটাই হ্যাঁ জানি। হ্যাঁ, যাই হোক, আজকে আমি নজরুল গীতিই গাইতে পারতাম। ঠিক আছে, পরের দিন দেখা যাবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, কেউ যখন কিছু এগিয়ে আসছেন না, তো আমি আমার দিদিদের অনুমতি নিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী দিনে সকলে সংযুক্ত থাকবেন। আগামী দিনের আমাদের মাননীয় সুর পরবর্তী অংশ আমরা শুনবো কৃষ্ণাদির কাছে। সকলকে ধন্যবাদ জানিয়ে, মায়ের কাছে পরম কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতন ডিভাইন আড্ডা শেষ করছি। শুভরাত্রি।